দর্শক, আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকিল হোসেন সেলিম। আজ আমাদের অতিথি দেশ এবং প্রবাসের দুজন বড় সাহিত্যিক, কবি, লেখক। আমি প্রথম পরিচয় করে দিচ্ছি আমার ডানে শিহাব শাহরিয়ার। তিনি কবি, গবেষক, প্রাবন্ধিক, গাল্পিক এবং উপস্থাপকের সাথে অনেক গুণাবলীর অধিকারী এবং ৮০ দশকের প্রখ্যাত লেখক। শাহরিয়ার ভাই, আপনাকে স্বাগত আমাদের। এবং আমার ভাই রয়েছেন সৈয়দ আদনান সৈয়দ, যিনি প্রবাসের অত্যন্ত খুবই জনপ্রিয় লেখক এবং এবারের যে আন্তর্জাতিক বাংলা উৎসব বইমেলা সেই স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে তার সম্পাদক। আদনান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে কথা বলব মূলত লেখালেখি নিয়ে। আপনাদের দুজনকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমরা শুনবো বইমেলা নিয়েও কথা হবে এবং আপনাদের লেখালেখি, আপনারা দুজনেই খুবই জনপ্রিয় এবং প্রবাস এবং দেশে খুবই সুপরিচিত। আমি প্রথমে শিহাব শাহরিয়ার কাছে যাবো যে আপনি যদি শুরুটা বলেন, আপনি লেখালেখি কবে থেকে শুরু করছেন? আমার জন্ম ব্রহ্মপুত্র নদীর পাড়ে। আমি লেখালেখি শুরু করি তারই স্নিগ্ধ তীরে, সেটি হচ্ছে জামালপুর। 1980 সালে গোড়াতে আমার শুরু। লেখালেখি শুরু হয়েছিল গল্প দিয়ে, তারপর কবিতায়, তারপর গবেষণা, প্রবন্ধ, গল্প এবং যেটা বলেছেন শুরুতে যে উপস্থাপনা, বাংলাদেশ টেলিভিশন উপস্থাপনা করি 85 সাল থেকে। এখন সাহিত্য বিষয়ক একটি অনুষ্ঠান উপস্থাপনা করি। পাশাপাশি আমার মূল লেখার বিষয় হচ্ছে কবিতা এবং ফোকলোর গবেষণা। পাশাপাশি আমি লোকনন্দন বিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করি, যেটি নাম হচ্ছে গুলচার। গুলচার 3টি সংখ্যা বেরিয়েছে, একটি হচ্ছে জ্যোৎস্না সংখ্যা, আরেকটি হচ্ছে বৃষ্টি সংখ্যা এবং সর্বশেষ গ্রাম একটি সংখ্যা বেরিয়েছে দীর্ঘ কলেজে। তো লোকনন্দন বিষয়ক পত্রিকাকে নিয়ে আমি কথা বলবো। লেখালেখি শুরু হয় আমি যেটা 81 সালে, 80 সালে। তো কবিতা লিখছি, আমার সেই যাবৎ 7টি কবিতার বই বেরিয়েছে, 4টি গবেষণা, 2টি প্রবন্ধ, 1টি গল্প এবং 2টি সম্মেলন, সব মিলিয়ে 15টি কবিতা। আসলে আবার আপনি যদি বলেন, আপনি তো প্রবাসী দীর্ঘদিন যাবৎ প্রায় 16 বছর প্রবাসী উদযাপন করছেন, তারপর বলতে লেখালেখিটা কখন থেকে শুরু করছেন? ধন্যবাদ। স্বাভাবিকভাবে যা হয় যে আমার প্রবাস জীবন, মানে দুটো জীবনের পর দ্বিতীয় জীবন এখানে চলছে। প্রথম জীবন তো বাংলাদেশ। তো বাংলাদেশ থেকেই মোটামুটি লেখালেখি শুরু। তবে এখানে আসার পর এই প্রবাস জীবন, এটা তো সবসময় আমি যেটা বলি যে কঠিন জীবন, কিন্তু সেই জীবনকে কাছ থেকে দেখে স্বাভাবিকভাবেই একটা ধারণা একটা তৈরি হয় যে লেখার প্রতি একটা আর্তি। আমি লিখছি বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় লিখি এবং এখানকার পত্রিকায় লিখছি। আমার সম্পাদন একটা সাহিত্য পত্রিকাও আছে, অযান্ত্রিক, এটা অনলাইনে বের হচ্ছে এবং প্রতি 3 মাস পর আমরা এটা প্রিন্ট করার চেষ্টা করি। আর এখানে বিশেষ করে এই নিউ ইয়র্কে তো অবশ্যই বিভিন্ন শিল্প সংস্কৃতির সাথে জড়িত। আর শিল্প সাহিত্যকে ভালোবাসি বলেই এই যে বইমেলা বলুন বা এখানে বিভিন্ন শিল্প সাহিত্য সংগঠন সব জায়গায় আপনাকে দেখা আছি এবং সাহিত্যের সাথে থাকতে চাই। এই পর্যন্ত আপনি কয়টা বই প্রকাশিত? হ্যাঁ, এই পর্যন্ত আমার প্রথম বইটি হচ্ছে কবি শহীদ কাদ্রিকে নিয়ে, শহীদ কাদ্রি বাড়ি। অনন্যা প্রকাশ করেছে 2010 সালে। এটা মূলত ছিল শহীদ কাদ্রির উপর। শহীদ কাদ্রির সাথে আমার দীর্ঘদিনের আড্ডা, তার দীর্ঘদিন প্রবাস জীবনের। আর সমস্ত বইগুলো নিয়ে একটা বই। আর হচ্ছে দ্বিতীয় বই হচ্ছে গত বছর বের হয়েছে আপনার রবার্ট ক্লাইভের উপরে, জানা অজানা রবার্ট ক্লাইভ। ওটা দৈনিক সংবাদে ধারাবাহিক প্রকাশ হয়েছিল, তারপরে এটা একটা পুস্তক আকারে প্রকাশ হয়েছে। আর এবার বের হচ্ছে আমেরিকা নামা। তা আমেরিকা নামা এখন পুরোটাই হচ্ছে ইমিগ্রেন্টদের জীবন, মানে এখানকার জীবনের পুরো খুঁটিনাটি বিষয়, আমাদের জীবনটা কেমন। মানে আমরা তো বিভিন্নভাবে আমেরিকাকে দেখি বিভিন্ন জায়গা থেকে। তা আমি তো এখানকার জীবনের সাথে সম্পৃক্ত, বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আমার সেই বইটা লেখার চেষ্টা করছি। বইটা সম্পর্কে আপনারা জানবেন বিস্তারিত। আপনি এই পর্যন্ত কতগুলো বই লিখেছেন? আমি বইগুলো হচ্ছে পনেরোটি পঞ্চবীতে একটু আগেই বললাম। মূলত কবিতার প্রতি আমার টান বেশি। কবিতা এখন ফোকলোর গবেষণার কথা বললাম। ফোকলোর গবেষণা আমার বাংলা একাডেমি থেকে 1995 সালে আমি ফোকলোর বিষয়গুলি ফোকলোর গবেষণা, সেখান থেকে 1999 সালে
আমার গবেষণা বইটি বের হয় বাংলাদেশের পুতুল নাচ। বাংলাদেশের হাজং জনগোষ্ঠী নিয়ে আমার একটি কাজ রয়েছে, সেটি একটি বই বেরিয়েছে বইখানা থেকে। এরপরে বাংলা একাডেমি 64 জেলার লোক সংস্কৃতির বিকাশ নামে একটি গ্রন্থ করেছে। আমি আমার জন্ম জেলা শেরপুর নিয়ে কাজ করেছি, সেটির প্রথম সমন্বয়কারী হিসেবে। আরেকটি বই বেরিয়েছে গবেষণা, সেটি হচ্ছে বাংলা একাডেমি থেকে, এটা বাংলাদেশের কোচ জনগোষ্ঠীর সমাজ ও সংস্কৃতি। এইটি হলো আমার পিএইচডির থিসিস ছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স এবং মাস্টার্স করেছি, ওখান থেকে আমি পিএইচডি করেছি ডক্টর বিশ্বজিৎ ঘোষের আকারে। ওই বইটিও বেরিয়েছে। দুটি বই সম্পাদনা করেছে, একটি হচ্ছে আমার বাংলাদেশ। আমার বাংলাদেশ 25 জন বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যক্তিকে কেমন বাংলাদেশ দেখেছেন, কেমন দেখছেন এবং দেখতে চান। এখানে কবি চৌধুরী থেকে শুরু করে একদম মোজাহিদুল ইসলাম সিং পর্যন্ত 25 জন ব্যক্তি রূপকথা থেকে বাংলাদেশ বাচ্চাদের কথা বলে সম্পাদনা করেছে। কবিতার পূর্ব নাম সাক্ষী, একটা গল্পগ্রন্থ ঘাটে তিনি বইটির নাম প্রবন্ধ নরম করতে রাখলেন। আর ওই সম্পাদনা যেটা করি সেই বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ আমি যে আজ দ্বিতীয়বারের মতো আমেরিকা যুক্তরাষ্ট্রে এসেছি, সেটি 2009 সালে প্রথম এসেছিলাম। সেটি হচ্ছে অ্যাজ এ লেখক হিসেবে এখানে এই বইমেলায় কেন্দ্র করে আমি বইয়ের হিসেবে যোগদান করেছি। এবার সেটা হচ্ছে বিশ্বজিৎ সাহেব, অবশ্যই তার কৃতিত্ব আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই। আর হচ্ছে যে এই বইমেলায় এসে আমার যে উপলব্ধি, যে এখানে যে প্রবাসী বাঙালিরা যারা লেখক রয়েছে, বিশেষ করে তাদের প্রতি আমার অন্যরকম একটি টান। এখানে আমি সরজমিনে দেখলাম যে এখানে তরুণ থেকে শুরু করে আপনি নামগুলো যদি বলেন, আমার আদনানি আমি বলবো যে আমাদের 50-এর দশকের 3 জন কবির নাম। 50-এর কবিতা মানে বিখ্যাত শামসুর রহমান আল মাহমুদ, শহীদ কাজী। শহীদ কাজী আবার 3টি বই মাধ্যমে 3টি বই নিয়ে যে আমার যুক্তরাষ্ট্রে আছে, তার যে নেতৃত্ব আমি মনে করি যে সবচেয়ে সিনিয়র লাগে। তারপরে জ্যোতিকা নেতৃত্ব আছে, রবি বসু আছে, এরপরে যদি এক এক করে বলি এই সময় আনন্দ আছে আর একটু জুনিয়র, কিন্তু ওই যে ফকির ইলিয়াস, শামসান মনি, তারপরে আমি যদি বলি লদি ভাই, এরা লিখছেন। আমি বলবো যে প্রবাসী লেখক বলে কিছু নেই, যিনি লেখক বাংলা ভাষা হচ্ছে বিষয়। সবচেয়ে আশার কথা হচ্ছে বাংলা কবিতা লেখা যাচ্ছে, বাংলা কবিতা, বাংলা বইমেলা, বইয়ের মাধ্যমে। আব্দুল্লাহ হোসেন একটা কথা বলি যে বইয়ের মধ্যে হচ্ছে মানুষের আত্মা লেখা, মানে সেটি বিজ্ঞানের বই, সেটি সাহিত্যের বই, সেটি দর্শনের বই। এই যে বই, আমরা পৃথিবীর সমস্ত মানুষের মগজ মস্তিষ্ক যেখানে রূপায়িত হচ্ছে, সেই বই আমরা বাংলা বই সুদূর আমেরিকায় আমরা এটি উপস্থাপন করছি, প্রদর্শনী করছি, কিনছি, পড়ছি। এটি হচ্ছে এই বই মেলার সার্থকতা। আর আমেরিকায় যারা এখন রয়েছে বাঙালি লেখক, তাদেরকে আমি অভিনন্দন জানাবো যে তারা এখানে যে যান্ত্রিক জীবন পালন, সেই পালনের পাশাপাশি তাদের যে লেখার যোগ্যটি, এটি সত্যি দুর্লভ। আমি যার বাসায় উঠেছি কবি শামসান, দেখবেন যে তার কাজে দৌড়াচ্ছে প্রতিদিন বাংলাদেশে, প্রায় আমি প্রতিদিন কবিতা নিয়ে, শুধু আর কিছু না, কবিতা। উনিও কবিতা লিখেন, আমিও কবিতা লিখি, এখানে নিয়মিত লেখক। আরেকটি বিষয় আমি বলি যে আমি শৈশব এবং কৈশোর কেটেছি ব্রহ্মপুত্র নদীর পাড়ে। সেই অভিজ্ঞতা আমি মনে করি যে লেখকের অভিজ্ঞতা এবং ভাষা জ্ঞান এ দুটি খুবই অপরিহার্য। তো আমি মনে করি যে আমার একটি গ্রামের অভিজ্ঞতা আছে। আমি খুব গ্রামে ছিল, হয়তো পাড়াটা ছিল, বলতে ভালো লাগে। আমি এই যে একটি চরকার নাম গ্রাম, গ্রাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গ্রাম বদলে যাচ্ছে, প্রকৃতি বদলে যাচ্ছে। আজ মানুষ হচ্ছে যান্ত্রিক জীবনে চলছে। বাংলাদেশ ঢাকা উঠতে হচ্ছে বেশি। হ্যাঁ, গ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে প্রবাস। এই যে মানুষের যে এই যে যাত্রা, এটিকে আমি সবসময় আশাবাদী মানুষ, আমি হতাশাবাদী। এটিকে পজিটিভ দেখি, পজিটিভ এই অর্থে দেখি যে মানুষ যাবে, তাহলে সভ্যতা গড়ে উঠবে। আমার সভ্যতা হয় ধ্বংসের জন্য। নদী তীরবর্তী যে সভ্যতা, বুড়িগঙ্গার পাড়ে আপনারা বাংলাদেশে যখন যান, দেখবেন যে নদী তীরবর্তী হয়তো বাংলাদেশের এখন পরিবেশ, প্রকৃতি, নিরাপত্তা সব কিছু মিলিয়ে
সংকটে আছে, কিন্তু তারপরে বাংলাদেশের বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জল নদী প্রকৃতি এগুলো এখনো আছে। সেই কাদামাটি জলকে আমি ভালোবাসি, সেই মানুষকে আমি ভালোবাসি, সেই ভালোবাসায় আমি থাকতে চাই এবং তাদের আমার প্রিয় বলি জীবন আবুল হাসান শিকদার আল মাহমুদ শামসুল। এই যে কবিতা আর যে সোনালি ডানার যে তুমি আর কেঁদে কেঁদে এগো না করে হাসি ঝুল দিলে তোমার কান্না শুনে এদের ভালো এই বাংলা যিনি কাক হয়ে ফিরে আসতে চেয়েছেন আবার আসিব আমি ধান শুরু ঠিক পারে হয়তো মানুষ নয় হয়তো বা সংকোচে আপনি রবীন্দ্রনাথের কথা বলেন। রবীন্দ্রনাথের যে বাংলাদেশের জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় ঘুরেছে, বাংলাদেশে 64 জেলার 65 জেলায় ঘুরেছে। রবীন্দ্রনাথ কিন্তু পাবেন, আপনি এখন যান শিলাতে যান, অতিশরে যান, তার দক্ষিণ দিকে যান, শাহজাদপুরে যান, দেখবেন আপনার মনে হবে নীল নবমে আশার বাংলা প্রকৃতি, হয়তো প্রকৃতি ঢাকার বাইরে যখনই যাবেন দেখবেন যে শ্যামল সবুজ সেটি আমার দেশ, সেটি আমার ভালো লাগে। আপনি বলছিলেন যে আপনার সর্বশেষ যে বইটি কেন হয় সেই বিষয়টা যদি আসলে একটু বিস্তারিত ভালো যেহেতু প্রবাসের বিষয়টা এখানে আমার বলছেন অনেক বাস্তবতা অনেক কিছু আছে, যদি ধন্যবাদ। যেটা সারিয়া বাড়ি একটু আগে বলেন যে আমাদের আসলে বাংলাদেশটা খুব সুন্দর একটা দেশ। আমি সবসময় বলি যে একটু আগে বলছিলাম আমাকে যে আমার খুব হিংসা লাগে যে যারা বাংলাদেশে থাকে সবসময় অথচ আমরা দূরে থাকি। কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যারা প্রবাস জীবন আমাদের এই জীবনের কিন্তু আমরা কিন্তু ভিতরে আত্মায় আমাদের ছোট্ট হৃদয়ে কিন্তু একটা ছোট্ট বাংলাদেশ আছে, একটা সবুজ গান সবুজের একটা কথা সবসময় উঠতে থাকি বর্তমানে। তো এই বিষয়টা আমরা সবসময় ফিল করি। আমরা শারীরিকভাবে হয়তো অন্য একটা ভিনদেশী একটা মানে আলো হাওয়ায় আমরা বেড়ে উঠছি বা আমাদের জীবন ব্যবস্থা আমাদের জীবনের ঠিকানা খুঁজে পেয়েছি, কিন্তু মনে মনে আমরা বাংলাদেশ। আমার এই বইটায় আমি তাদের কথাই বলতে চেয়েছি যে এখানে বিভিন্ন রকমের মানুষের সাথে আমার পরিচয় হয়েছে এবং তাদের প্রতি শ্রদ্ধা আমি মতো যে তাদের চরণ প্রতিনিয়ত আমি ছুঁয়ে যেতে চাই যে এই লোকগুলো কত পরিশ্রম, কত মানে জীবনের কঠিনতম বাস্তবতায় এদের বসবাস, অথচ এর ভেতর থেকেও এই লোকগুলো বাংলাদেশ কি ভাবছে, বাংলাদেশের জন্য একটি কামনা আছে যেটি দেখা যায়। তো আমার এই বইটায় এই তাদেরকে নিয়ে দেখা। এখানে আপনার সেই 1930 সালে সেখানে হাবিবুল্লাহ নামে একজন খালাসি জাহাজে পৌঁছে এসেছিলেন এবং উনি এসে আপনার কিভাবে উনি ছিলেন ডিশ ওয়াশার একটা রেস্টুরেন্টে প্রথম সেই তারপর তার ছেলে বর্তমান আলাদুল্লাহ, উনি একজন খুবই ফেমাস কমেডিয়ান। এখন ওনার একটা কমেডি শো আছে, নাম হচ্ছে ডিশ ওয়াশার ড্রিম। ওই ভদ্রলোকের সাথে আমার একদিন কথা হলো, তার বাসায় আমি গিয়েছিলাম। তো উনি বললেন যে তার বাবা সেই হাবিবুল্লাহ উনি তাদের জীবনটা কেমন ছিল, কত স্বপ্ন ছিল। আমাদের এই অভিবাসী জীবনটা আসলে একটা স্বপ্নের জীবন। আমরা এখানে আমাদের নিজের দেশ, আমাদের বাড়ি, আমাদের প্রিয় মানুষজন ছেলে এখন যেখানে আসি নিশ্চয়ই আমাদের একটা স্বপ্ন থাকে। তারপরেও এখানে জীবনে হয়তো কারো স্বপ্ন সফল হয়, কারো চোখটা ধূসর থেকে যায়। তো আমি সেই ধূসর চোখ দিয়ে জীবনটাকে দেখার চেষ্টা করেছি। এখানে যেমন বেশিরভাগই কঠিন জীবনের বাস্তবতা, এই বইটাই আমি আবার আমরা এই বিষয়ে শুনবো স্বাধীনতাকে বিরতি দিতে থাক। দর্শক সবাই বিরতি পর আবার আমরা আজকে যে দর্শক আজকে আমি আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত ছিলাম আমাদের অতিথি শিয়াব শাহরিয়ার বিশিষ্ট কবি, গবেষক, প্রাবন্ধিক, গ্রাফিক উপস্থাপক এবং আদনান সৈয়দ বিশিষ্ট লেখক এবং কমিটি অ্যাক্টিভিস্ট। আমরা দুজনকে আবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা শুনছিলাম আদনান ভাইয়ের। তো শাহরিয়ারের আপনি লেখালেখি অনেক বিষয় নিয়ে কথা বলছেন, গ্রাম বাংলা অনেক কথা, অনেক সুন্দর বাংলাদেশকে আমরা পেয়েছি। তো আপনার যে লেখার যে বিষয় সেই সবচেয়ে কোন বিষয়টা আপনি বেশি প্রাধান্য দেন? ধন্যবাদ। আসলে আমি মূলত কবিতা লিখতে ভালোবাসি, পাশাপাশি ফটো গবেষণা করি। ফটো গবেষণাটি আসলে আমি শুরু হয় বাংলাদেশে এখানে বলেছিলাম যে জুনিয়র ফটোগ্রাফার হিসেবে আমি প্রথম যোগদান করি বোর্ড ফাউন্ডেশনের অর্থাৎ কোর্সের 3 বছরে আমি সর্বশেষ 3য় ব্যাচে ছিলাম। সেখানে বিষয় ছিল বাংলাদেশের ফটো নাজমিন এক বছর গবেষণা করি। তারপরে এই বিষয়টি আসলে ইন্টারভিউটিতে অধ্যাপক শামসুজ্জামান খান বাংলাদেশ মহাপরিচালক তখনই আমাকে এটা বলল তোমরা বইটি দেবে, তারপর আমি কয়েকটি গবেষণার বিষয় করি। এখন ফটো নিয়ে আমি আসলে চিন্তা করি যে আমি একটু আগে যেটা বললাম যে আমি যে বিষয়টি সম্পাদনা করি বইটা না
এটি হচ্ছে যে আসলে আমাদের মাঝ থেকে কিন্তু প্রকৃতি হারিয়ে যাচ্ছে। এটা কথা কি বাদ দিয়ে বাংলাদেশে যেভাবে সভ্যতা এবং যান্ত্রিক প্রযুক্তি তথ্য যেভাবে এগিয়ে যাচ্ছে, কারণ আমি আমার 22 বছর ধরে আমার গ্রামে যখন ফিরে গেলাম, আমি যে ধুলোমাখা ছায়াস্নিগ্ধ গ্রাম থেকে এসেছিলাম সেই গ্রাম এখানে সড়ক পথে পাকা হয়েছে। আমি যখন ছোটবেলা খুব দেখতাম যে গাড়ি আসবে বা ধোয়া যাবে, সেটা কিন্তু আমি পাইনি। এখন আমি পেলাম আমার বাড়িতে গ্রামে যাবো, যেটি কল্পনাই ছিল না যে সেখানে আমি একটি মাইক্রোবাস নিয়ে থাকতাম, সেখানে ইলেকট্রিসিটি হয়েছে, সেখানে মোবাইল ফোন কথা হচ্ছে। এই যে যান্ত্রিক জীবনটা গ্রাম হারিয়ে যাচ্ছে, আমরা পরিমাণ চাপ কত দেখি, আমরা কি দেখতে পাই? পৃথিবীর প্রথম কবিতা মনে করি, আয় আয় চাঁদ মামা দিক দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ দিক দিয়ে যা, যে একটি হাতে চাঁদ তার সন্তানকে আরেকটি চাকা শিখছে। আয় আয় চাঁদ মামা, এই যে চাঁদ মামার যে স্বপ্ন আমরা প্রথমে যে ছড়াটি কাটে, সেটি এখন কাটে। সেটি আপনার বাচ্চা হচ্ছে, আপনার হাসপাতালে বাচ্চা হচ্ছে, তাদেরকে সিজার করা হচ্ছে, তারা চাঁদ দেখে, ঢাকায় চাঁদ দেখে, চাঁদ দেখার মানুষ সবাই ছুটছে। এই যে প্রকৃতির প্রতি যদি আমরা বিরোধ হয়ে যাই, প্রকৃতি আমাদের প্রতি বিরোধ হয়। সারা পৃথিবীতে এরকম বন্যা হচ্ছে কেন? এই যে মানুষের প্রকৃতির প্রতি যে অবহেলা, সেই অবহেলা আমরা যন্ত্রের জন্য জীবনকে হারিয়ে ফেলেছি, জীবনের জন্য যন্ত্র হারিয়েছি। যন্ত্রণা, একটা হচ্ছে যন্ত্রণা হচ্ছে শব্দ, বাংলা শব্দ, আর যন্ত্র থেকে যন্ত্রণা হচ্ছে। আমি সভ্যতার বিপক্ষে, কিন্তু এখন লেখালেখির সাবজেক্ট আমি হারিয়ে যাচ্ছে এবং লেখালেখির সাবজেক্ট হারিয়ে যাবে। আমি ভাষা আন্দোলন নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করেছি। এখনো আমি মনে করি যে মুক্তিযুদ্ধের উপর ওইরকম বিশাল একটি লেখা কবিতা হয়েছে। আপনি যদি শামসুর রহমান কথা বলে তাকে স্বাধীনতা কবি বললেও আমরা বলতে পারি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজয় কবিতা, বিনাশিকা। স্বাধীনতা তুমি কাজী নজরুল স্বাধীনতা চলে বাঙালিদের মহান কবি, সৃষ্টি সুখে উল্লাসে নামা। আপনি এই লাইন কোথায় পাবেন? যে আমাদের যে শামসুর রহমানের তার যে কবি রবীন্দ্রনাথ মানে বাংলা সাহিত্য, এটি বড় দুঃখ। নজরুল মানে হচ্ছে একটি করধ্বনি, একটি চঞ্চল, একটি বৃক্ষ, যার মধ্য দিয়ে এই স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা আর কতকাল রক্ত আসবে। এই যে কবিতা, যে মুক্তিযুদ্ধ কবিতা হচ্ছে, গল্প হচ্ছে আমাদের বিশাল একটি উপন্যাস। আমি মনে করি মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কাজ করা আছে, প্রচুর কাজ করতে হবে, কাজ করা যাচ্ছে। আমাদের শিল্পীরা হারিয়ে যাচ্ছে, মুক্তিযুদ্ধেরা গান করছে। আপনি জানেন যে 7.5 কোটি বাঙালি ছিল তখন, কিন্তু সমস্ত মানুষই মুক্তিযুদ্ধ। আমার মাকে মুক্তিযুদ্ধ বলবেন আপনি, যে সারা মুক্তিযুদ্ধে রান্না করে খাওয়া যেত, আমার বাবা মুক্তিযুদ্ধকে সাহায্য করতো, তাদেরকে তারা মুক্তিযুদ্ধ না। আমার মা একজন ক্লাস 8 পাশে একজন মা, আমার মা, আমার বাবা মেট্রিক পাশে একজন বাবা, যিনি স্কুলের শিক্ষক, এই মুক্তিযুদ্ধকে সরাসরি অংশগ্রহণ করেছেন। এই মুক্তিযুদ্ধকে লেখা উচিত নয়। আমি লিখতে চাচ্ছি সেইখানে ফোকলোর আছে। ফোকলোরটা আসলে দেখা ইনটেঞ্জেবল হেরিটেজ এবং টেঞ্জেবল হেরিটেজ। আপনি ফোকলোর, বাংলাদেশের ফোকলোর চর্চার একটি চমৎকার ক্ষেত্র। ফোকলোর চর্চার আসলে এবং অর্থায়ন, এখন তরুণ গবেষক কোথায় আপনি কীভাবে সৃষ্টি করবেন, এই প্রাতিষ্ঠানিক রোগ দিতে হবে। যেমন বাংলাদেশ কিছু কাজ করছে, মানে পর্যাপ্ত নয়। সেখানে আমাকে যদি বলেন যে তুমি ফোকলোরের কাজ করছো, আমার অর্থ চিন্তা নাই, আমার খাওয়া দাওয়া নাই, আমি কিন্তু সারা বাংলাদেশে মাঠ পর্যায়ে কাজ করতে মুক্তিযুদ্ধের যে বিষয়টা বলছিলেন, বর্তমান এখন পর্যন্ত যে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হয়েছে বা যে লেখালেখিগুলো হয়েছে, এগুলো আসলে আপনি বলবেন? মুক্তিযুদ্ধের বই আপনি কয়েকটি বই কিন্তু খুবই অথেন্টিক। আমি নিজেই লিখেছি, রফিকুল ইসলামের এটাতে রওনা, তারপরে হচ্ছে এই কয়েকটি বই কিন্তু নতুন প্রজন্মকে পড়াতে হবে। মুক্তিযুদ্ধের বিষয়ে নানান জন লিখেছে, মুক্তিযুদ্ধেরা যারা সরাসরি অংশগ্রহণ করেছে তারা লিখেছে, কিন্তু সবগুলো একত্র করা, সব গোছানো, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে মানে অনেকেই করছেন, সেটি আমাদের কাম্য নয়। কিন্তু মুক্তিযুদ্ধকে নিয়ে আরো গভীরে আরো রচিত করতে হবে, আরো ডেপ থেকে তাকে তুলে আনতে হবে নতুন প্রজন্মের কাছে। কারণ আপনাকে মনে রাখতে হবে, ভাষা আন্দোলনের রক্ত সিঁড়ি পেরিয়ে আমরা 1971 সালে রক্ত সিঁড়িতে দাঁড়িয়েছি। সেখানে
9 মাসের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা লাল সবুজের একটি পতাকা পেয়েছি। আমাদের স্বাধীনতা হচ্ছে রক্তে কেনা স্বাধীনতা, যে মাটি 54টি হিমালয় পর্বত থেকে 54টি নদী, অববাহিত নদী, সেখানে 735টি নদী এই গঙ্গা স্রোতে রক্ত হয়ে গেছে। সেই মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করবে তারা মা মাটি মানুষকে ভালোবাসতে পারে। আমি মনে করি একজন লেখকের প্রগতিশীল হতে হবে, তার মাকে ভালোবাসতে হবে, তার মাটিকে ভালোবাসতে হবে, তার দেশমাতৃকাকে ভালোবাসতে হবে। আমি মনে করি সেই ভালোবাসা থেকে একজন লেখকের তার লেখার স্বপ্ন, কল্পনা, বাস্তবতা সব এবং কবিতা হচ্ছে এমন একটি বিষয়। কবিতা কি? কবিতা হচ্ছে জীবন, কবিতা হচ্ছে শব্দের পর শব্দের কাছে। কেউ বলেন কবিতা হচ্ছে বাক্যের পর বাক্য, উপমা, রূপক, উৎপ্রেক্ষা। কবিতা হচ্ছে শামসুর রহমান, কবিতা হচ্ছে শহীদ কাজী, কবিতা হচ্ছে জীবনানন্দ দাশ, শঙ্খ ঘোষ, কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ, কবিতা হচ্ছে আবুল হাসান, সুপ্রভাত। কবিতা হচ্ছে দূরের কাছে শিক্ষারামণ। কবিতা কি? কবিতা হচ্ছে সেই জীবন যেখানে মানুষের জীবন আছে, প্রকৃতি আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, দুঃখ আছে, বেদনা আছে। যেখানে সাধারণ দৃষ্টি শেষ, সেখানে কবি সাহিত্যিক দৃষ্টি শুরু। আপনি যখন জীবন দৃষ্টির কথা বলি, আমার প্রিয় কবির উদাহরণ দিই, যিনি আব্দুল মান্নান সৈয়দ খুব চমৎকার করে বলেছেন যে 54 বছর বেঁচে তুমি কেটেছিলে 1000 বছর। জীবনলতা সেন, 1000 বছর ধরে আমি পরোটা জিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিষেধের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অসুখীর দূষণ জগতে সেখানে ছিলাম আমি, ভারতের অন্ধকার একজন কবি ক্লান্ত হয়ে যাচ্ছেন, ক্লান্ত সেই ক্লান্ত যে বাংলাদেশকে যিনি হৃদয়ে ধারণ করেছেন, সেই জীবন, প্রকৃতি এবং প্রেম, মানুষের ভালোবাসা, এটি একজন লেখকের আমার মনে হয় চেতনা হয়েছে। সবার উপরে মানুষ তাহার স্বামী আমরা আপনাকে চাইব ভাই, আপনার এবার যে বিষয়টা আন্তর্জাতিক বাংলা উৎসব বই মেলা সফলতা করেছেন সাড়ে গ্রন্থটি, তো এই বিষয়টা বলুন এবং আসলে প্রবাসের সাহিত্য চর্চা কেমন করছে? ধন্যবাদ। আমাদের সাহিত্যিক আগে বলেছেন যে এখানে কবি, শিল্প, সাহিত্যিক প্রচুর, এখন তাদের ডেডিকেশন আমাকে একটু অবাক করা। আমি দুইবারে আসা। হ্যাঁ, সেই কারণেই আসা। যে এখানে সবচেয়ে বড় কথা এই যে একটা আমি সবসময় বলি যে পাথরের একটা মাটি, সেখানে প্রতিনিয়ত বাংলা সংস্কৃতির চাষবাস করা সহজ কথা নয়। তারপরও সেখানে আপনার প্রতি বছর এই যে একটা বইমেলা হচ্ছে, আন্তর্জাতিক বইমেলা 24 বছর 24 বছর, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। পুরো এই মেলাটা কিন্তু এখন কোনো ব্যক্তি মেলা নয়, কোনো একটা নির্দিষ্ট গোত্রের মেলা নয়, কোনো একটা মানে কোনো দেশের মেলা নয়। সেই কানাডা থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে, এই আমেরিকার বিভিন্ন স্টেট থেকে মানুষজন আসছেন মেলার জন্য। তো আমি প্রথমেই খুব স্বাভাবিক কঠিন বিষয় যে একটা স্মারকপত্র যখন বের হবে, আমার প্রথম ইয়েটা ছিল যে এটা এখানকার লেখক যারা দিচ্ছেন এই মেলাকে, যারা কাছ থেকে দেখছেন, তাদের হাত দিয়ে এই কলম দিয়ে এখানে লেখাগুলি তৈরি করি। আমি সেই কারণে প্রথম প্রাথমিকভাবে এই তাদেরকে মানে আমন্ত্রণ জানাই যে লেখাটাকে মানে আমাদের স্মারকপত্রে লেখা দিতে হবে। তো আমি সত্যিকার অর্থে তাদের সবার প্রতি কৃতজ্ঞ, সবার সহযোগিতায় এই আজকের এই স্মারকপত্র তৈরি হয়েছে। এবং প্রতি বছর আমরা মনে করি যে 25 বছর পূর্তিতেও এই স্মারকপত্রটি আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে, ভালো এই কারণে বলছি যে এখানে আমরা চাই যে এখানে অনেক প্রকাশক আসছেন, বাংলাদেশ থেকে অনেক লেখকরা আসছেন, সমস্ত তথ্য নিয়ে এই স্মারকপত্রটা আরও সমৃদ্ধ হবে। এবং আমার মনে হয়, এবং আমি খুব আশাবাদী, এই উত্তর আমেরিকায় যারা শিল্প সাহিত্য চর্চার সাথে জড়িত আছেন, আপনি যাদের নাম করেছেন, তারা সবাই খুব ভালো করছেন। তাছাড়াও অনেকেই এখানে অনেক সাহিত্য সংগঠন আছে, তারা সাহিত্য করছে। আপনি ভাবতে পারবেন না যে সেই মানে শীতের রাত, প্রচণ্ড ঠান্ডা, -25-15 ডিগ্রি, তার ভেতরেও সেই বরফের চাই ঘিরিয়ে এখানে শিল্প সাহিত্যের জন্য মানুষজন আসছে তার কবিতা পড়ার জন্য। এটা আমি মনে করি একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। আমরা কখনো মনে করি না আমরা খুব বাংলাদেশ থেকে খুব দূরে আছি, হয়তো 1000 মাইল দূরে একটা সমুদ্রের উপারে আছি, কিন্তু বাংলাদেশ আমাদেরকে কিনেই আমরা আছি। এবং সাহিত্যটা আমরা সেইভাবে তৈরি করছি। আমাদের শিল্প সাহিত্যের বিষয় কিন্তু সেই বাংলাদেশ। আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমার মাকে যেমন ভালোবাসি, সেইভাবে আমরা দেশটা ভালোবাসি। আর এই স্মারকগ্রন্থ আন্তর্জাতিক বাংলা উৎসব বইমেলা 2015, আমি প্রথমেই বিশ্ববিদ্যালয়কে খুব ধন্যবাদ দিই। ওনার একটা বিশাল একটা, আমি তাদেরকে সবসময় বলি
যে তারা হচ্ছে একজন কৃষক যখন ফসল ফলায় যেভাবে এবং তার চোখের যে আনন্দটা, আমি সেই আনন্দটা তাদের দেখতে পাই। তারা সবাই হচ্ছে কৃষক, আমরা তাদের সাথে আছি, সেটা একটা আমাদের খুব আনন্দের বিষয়। এবার যে স্মারকলিপি করলেন, এখানে আপনি যদি বলেন যে কোন বিষয়টা আপনাকে খুব বেশি আনন্দ দিয়েছে এবং কোন বিষয়টা দিয়ে আপনার কোনো আক্ষেপ আছে যে আমার আরো এই বিষয়টা করা দরকার ছিল, কোন জিনিসটা এরকম কোনো ঘাটতি আছে বলে মনে হয়? আচ্ছা, একটা বিষয় এবার সাধারণত আমি যোগ করেছি, সংযোজন করেছি, সেটা হচ্ছে এই উত্তর আমেরিকাতে প্রায় অর্ধশত আপনার পুস্তক গ্রন্থ বের হয়েছে গতবারের এই 2015 বাংলা থেকে। একটা বিশাল ব্যাপার। আমি আমার ধারণা হয়তো ছিল, ও আচ্ছা ঠিক আছে, 10-20 লোক একটা ইচ্ছা বই দেবে, কিন্তু তা নয়। হয়তো আরো অনেকে, আমি সমস্ত সবার লেখা এখানে সবার বইয়ের তথ্য, প্রকাশকের তথ্য মানে তাদের একটা সন্নিবেশ করার চেষ্টা করেছি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আপনি দেখবেন যে বইটার প্রচ্ছদটাও এখানকার বই দিয়ে তৈরি করা হয়েছে, বইয়ের প্রচ্ছদটা। তো সব কিছু মিলিয়ে এটা একটা পজিটিভ দিক। আর নেগেটিভ আমি বলবো যে সব কিছুর একটা সীমাবদ্ধতা থাকেই। আমাদের সময়টা খুব ছিল অল্প, বাংলাদেশ থেকে এটা হয়েছে, অনেকেই হয়তো আমি ঠিকভাবে নক করতে পারিনি, অনেকেই লেখা দিতে চেয়েছেন, সেটাও আমাদের সার্বিক আসেনি। তো আমাদের খুব ইচ্ছে যে আগামীতে খুবই সুন্দরভাবে সবাইকে নিয়ে একটা সুন্দর পরিপাটিভাবে সার্বিক সাহেব, আপনি যদি স্মারক গ্রন্থ এবং মেলা সম্পর্কে আরো একটু বলেন। গতবার 2009 সম্ভবত, আর এবার আপনার আপনার দৃষ্টিতে, আপনি একজন লেখক হিসাবে, একজন সাহিত্যিক হিসাবে কি মনে করেন মেলাটা? যেমন বাংলাদেশে অনেক মেলা হয়, বই মেলা হয়, এখানেও বই মেলা হলো তো, এবং সম্ভবত বিশ্বে বাংলাদেশের বাইরে এই সর্ববৃহৎ বই মেলা, এই বাংলার আন্তর্জাতিক বাংলাদেশের বই মেলা নিয়ে সেই হিসাবে আপনি মন্তব্য করেন। অনেক ধন্যবাদ। আমি এই যে যেখানে বসে আজকে কথা বলছি, এটি কিন্তু আমাদের সেই আশার একটি জায়গা। বাংলায় কথা বলছি, আমার সাথে আন্দোলন চলে যাচ্ছে, আমার ছেলে বসা চলে যে আমার ছেলে অনেক বয়স, কত চমৎকার কিছু কথা বলবে। এখন বিশ্বজিৎ শাহ এটি নাম, কেউ তাকে হয়তো নানান রূপে বলতে পারে, জানি না মানুষের যে চায়, এই মানুষের যে শ্রম, পরিশ্রম, তার যে প্রচেষ্টা, আজকে 24 বছর 2 জুন নিউইয়র্কের পরিমাণে বাংলা উৎসব। আমি 2009 প্রথম আসলাম, তখন আমাদের নেতৃত্বে ছিলেন হাসান আজিজ, বাংলাদেশের অন্যতম সদস্য, আর ছিলেন হুমায়ুন আহমেদ, যিনি নিউইয়র্কে মৃত্যুবরণ করেছেন। তাদের নেতৃত্বে আমি এসেছিলাম, আর কলকাতা থেকে সংস্কৃত এসেছি। আমি দেখেছি একটি ছোট্ট একটি স্কুলে, একটি মাঠে বই নিয়ে আড্ডা হচ্ছে, লেখকদের মিলন। এই যে আদনান একটি কথা বলেছে, বাংলা ভাষায় কিন্তু আমরা বলেছি যে মাতৃভাষা, যে পৃথিবীতে যে ভাষাটির জন্য মানুষ প্রাণ দিয়েছে, এই ভাষাটির জাগরণ আছে। আমরা হয়তো বলবো যে আব্দুল হোসেন তাকে বিশ্ব সাহিত্যকে যে ভাষার জন্য প্রাণ দিয়েছে, বিশ্ব সম্ভবত বাঙালিরই সম্ভবত বাঙালিরই প্রাণ দিয়েছে। এটি হচ্ছে প্রায় 650 ভাষা আছে, যেগুলো ভাষা মরেও যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, যেটি কাম্য নয়। মাতৃভাষা, প্রত্যেকটি মানুষের মাতৃভাষা হচ্ছে তার গৌরব বিষয়। বাংলা ভাষায় যারা শিলচরে, আপনি যেটা বলুন যে শিলচরে 11 জন না 14 জন মারা গিয়েছিল বাংলা ভাষায়, আর বাংলাদেশে মারা গেছে যে এই বাংলা ভাষায় যে আজকে আমরা দেখছি, এটি আসলে অবশ্যই গৌরব মানুষ, এবং সেটি এই নিউইয়র্কের বই মেলায় আপনার যেটা, আপনি যেটা বলেন যে দ্বিতীয় 21 মহান 21 চেতনায় যে বই মেলা, আমরা ভাষান্দোলনের কথা বলছিলাম, সেই চেতনাকে ঘিরে 21 বই মেলায় আমি প্রতিদিন যাই বাংলাদেশ প্রান্তরে। যে 84 সাল থেকে আমি প্রথমে অন্য কোনো কাজ না থাকে, প্রতিদিন 30 দিন 28 দিন আমি বই মেলায় থাকি। সেই বইয়ের টানে এসেছি, এবং এখানে এসে যে প্রাণ যে আমি পেয়েছি, সেই 21 বাংলা কেন্দ্রিক বইয়ের যে পরিসর, যে প্রাণ, যে টান, যে আকর্ষণ, সেটিকে যেভাবে পেয়েছে। সবাই ব্যস্ত, কর্মব্যস্ত, কিন্তু আসছে আসছে আসছে, বই কিনছে, গল্প করছে, আড্ডা মারছে, খাচ্ছে, চলে যাচ্ছে, তার প্রিয় লেখকের সাথে কথা বলছে, ছবি তুলছে। এখন তো মোবাইলের যুগ, সবাই ছবি তুলছে, সবাই ফেসবুকে। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি একটা স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে দেখা গেল আমার যারা বন্ধু ফেসবুকে, তারা প্রায় 200-250 জন লাইক দিয়েছে।
মন্তব্য করেছে, অনেক বড় বড় মন্তব্য। এটি কি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে না? এই বইমেলার অবশ্যই একটি অবদান আছে, সেটি হচ্ছে বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে এগিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি বইমেলাটি অত্যন্ত অপরিহার্য একটি বিষয়। নতুন প্রজন্মকে, বিশেষ করে বাংলাদেশ তো বটেই, আমরা বলি যে বই হচ্ছে না, বই হচ্ছে জ্ঞানের আধার, বই হচ্ছে প্রিয় বন্ধু, বই হচ্ছে আপনার নিত্য সঙ্গী। বইকে ভালোবাসবেন মানে আপনার প্রাণকে ভালোবাসবেন। সাইদ স্যার কেন বলেছিলেন, আপনি শুনেছেন যে বাংলাদেশের যে বর্তমান পরীক্ষা পদ্ধতি, যে বই পড়ার জন্য বই পড়া হচ্ছে না পরীক্ষা পাশের জন্য, সেটা আপনি কি বলবেন? আসলে কি বাংলাদেশে শিক্ষিত হচ্ছে কিন্তু বই পড়ছে না, বা বই পড়ুয়া তৈরি হচ্ছে না, আপনি কি বলবেন? এটি স্যার ঠিকই বলেছেন, কারণ বই আমরা তো দেখছি এখন বই আসলে পড়া কমে গেছে, যে বাস্তব সত্যতা অস্বীকার করার কিছু নেই। এখনকার প্রজন্মের কাছে, আপনার সন্তানের কাছে দেখবেন মোবাইলটা হচ্ছে সবচেয়ে বড়। মোবাইল সারাদিন তারা মোবাইলের মধ্যে থাকছে, যে প্রযুক্তির মধ্যে হারিয়ে যাচ্ছে, নিজের মনকে নিবিষ্ট করছে। এটিকে আপনি থামিয়ে রাখতে পারেন। আপনি প্রযুক্তির মধ্যে বইকেও আপনার লেখাকে ঢুকিয়ে দিতে হবে। এই যে একটি, কারণ বই বিক্রি হচ্ছে না, বই হচ্ছে কি আপনি আপনার হচ্ছে যে বই এমন একটি জিনিস, এটি প্রিন্টেড, এটি পৃথিবীর ধ্বংস গেল এই মানে আপনি চোখে যে পড়বেন যে বই, প্রযুক্তির কাছে বই পড়া, কম্পিউটার আপনি বই পড়বেন, সেটা হচ্ছে একটি বই, প্রিন্টেড বই হচ্ছে আপনার মূল্যবান। কিন্তু এখন প্রজন্ম অনেকগুলো বিষয় আছে। বাংলাদেশ তো একটি স্বাধীন দেশ, 40 বছর 44 বছর পার হতো। আমি মনে করি যে তখনই হবে 50 বছর, আমি আশাবাদী, খুব আশাবাদী বাংলাদেশ 50 বছর একটি জায়গায় যাবে। এখন অর্থনীতিতে বাংলাদেশে এগিয়ে গেছে। একটি মানুষ না খেয়ে থাকে, বড় কথা। একটি মানুষ পোশাক ছাড়া নেই। আমরা এগিয়ে যাচ্ছি, নানান ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। আপনি সেই গার্মেন্টস কমিটিকে আপনি অবহেলা করতে পারবেন না। 25 লক্ষ নারী কর্মী দুঃখের বিষয়। আমি অত্যন্ত ধর্ম এবং রাজনীতি যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, যারা একটি মানে মূল স্রোতের বাইরে বাংলাদেশের যে চেতনার বাইরে যারা, তারা বাংলাদেশকে একটি অন্য জায়গায় নিয়ে যেতে চায়। সেটি হবে না। যে জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, সেই জাতি কখনো ডিভিশন হবে না। তারা বিপথে যাবে না। নতুন প্রজন্মকে সেই ক্ষেত্রে হচ্ছে যে বই তাকে পড়াতে হবে, সাহিত্যের যে বিষয়ে যে বিষয়ে পড়তে চায়, বিজ্ঞান পড়তে অসুবিধে নেই, কিন্তু তাকে বই পড়ে হচ্ছে। এবং সেটার জন্য আপনি আব্দুল্লাহ সাহেবকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই, এবং পাশাপাশি সবাইকে মনে করতে পিতামাতাকে তার অভিভাবককে বই দিকে নিয়ে আসতে হবে। কিন্তু সেটি সমন্বিত প্রয়াস দশমিকে করে কাজ আয়োজিত। সাথে আবার আপনি স্যার, এখন ভাই প্রবাসে চাইতে চাচ্ছেন, নতুন প্রজন্ম কি আপনাদের সাথে প্রতিদিন সম্পৃক্ত হচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে নতুন প্রজন্ম আমরা কিন্তু যদি এইভাবে দেখি, এখানে কিন্তু আপনি দেখবেন যে এখানে এই নিউ ইয়র্কে যে বাঙালি যারা আছেন তাদের সংগঠনের মাধ্যমে প্রতি উইকেন্ডে বাংলা স্কুল আছে। তো সেখানে ছোটো ছোটো বাচ্চারা, আমি কয়েকটি স্কুলে গেছি, এখানে মুক্তিজি আছে, দীপা আছে, তারপর অনেক প্রতিষ্ঠান আছে, আমি নাম হয়তো আসছে না। তো তারপরে কি প্রতি উইকেন্ডে আপনার স্কুলের ব্যবস্থা থাকে। এবং আমি একবার গিয়েছিলাম, মুক্তিজিতে গিয়েছিলাম একবার, ছোটো ছোটো বাচ্চারা বাংলা শিখছে, ছোটো ছোটো আঙুল দিয়ে ব্যঞ্জন ছুঁয়ে দিচ্ছে। এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার মনে হয়। একটা বাচ্চার সাথে আমার কথা হচ্ছিল, বলছে যে আমি বললাম যে তুমি বাংলা কেন শিখছো? সে বলছে যে আমি বাংলা শিখছি কারণ আমি নানিকে প্রমিস করেছি যে আমি তাকে বাংলা লিখতে শিখি। তো যাই হোক, আমার হচ্ছে বাংলা শব্দটা, এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন যে পারিবারিক একটা পরিবেশ। আমি মনে করি যে বাংলা ভাষা, এখানে আপনি দেখেন আমেরিকায় বিভিন্ন দেশের মানুষের বসবাস, এখানে চাইনিজ আছে, জাপানি, ইত্যাদি, কিন্তু তাদের নিজ ভাষাটা কিন্তু সবচেয়ে গুরুত্ব দেয়। তারা নিজেদের ভাষা নিজেরা কথা বলে, তারা কিন্তু ইংরেজিতে কথা বলে, একদম চাইনিজ দেখুন তার নিজের ভাষায় কথা বলছে। অথচ আমরা কেন পারবো না? এবং আমাদের এই ক্ষেত্রে মানে যারা আমাদের বাবা মা, তাদের সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে তারা তাদের সন্তানকে অবশ্যই আমাদের যে সংস্কৃতির যে বীজটা তাদের সন্তানের ভিতরে সেটা বলে দিই, এবং এটা আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ। এবং তাতে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে আমরা এই যে আমাদের ভাষাটা কত গুরুত্বপূর্ণ বিষয়, যে সেই 52-এর আপনি বললেন যে সেই 52 থেকে আজকে যে স্বাধীনতা 71, সেটা কিন্তু সেই ভাষা আন্দোলনের একটা ফসল, সেই ধারাবাহিকতা আমরা তো ধরে রাখবো। আমি নতুন প্রজন্মকে খুব
মানে আশাবাদী। আমি দেখেছি যে এই যে এবারে বইমেলায় এটা কিন্তু সুন্দর একটা ব্যক্তিকে একটা অনুষ্ঠান হলো শুক্রবারে, যে কনসার্ট ফর বাংলাদেশ। এই ছেলেপেলেগুলো সবাই বাংলাদেশের, মানে তাদের রক্ত বাংলাদেশের, কিন্তু হয়তো তাদের একটা জন্ম হয়েছে, কিন্তু দেখেন তাদের কাজ করে কিন্তু বাংলাদেশে, হয়তো অনেক ইংরেজিতে কথা বলছে, তাতে কিছু আসে যায় না, কিন্তু তাদের মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ে তারা ভাবছে, বাংলাদেশ কোথায় যাবে, বাংলাদেশের পুরো বিষয়টা। তবে আমি মনে করি যে এখানে অভিভাবক যারা আছেন তারা যদি আরও এগিয়ে আসেন সচেতনভাবে, আরও তাদের বাচ্চাদেরকে নিয়ে তারও খুব সুন্দর হবে, আমি খুব আশাবাদী। সাহেব, আপনি যদি আপনি লেখক হিসেবে যুক্তরাষ্ট্রের বিজয় এসেছেন, যুক্তরাষ্ট্রকে নিয়ে আপনি কোনো লেখা লিখে আছেন? আমি 2009 সালে বইমেলা থেকে গিয়ে আমি একটা লেখা লিখেছি, আমার আমেরিকার যাত্রা এবং বইমেলা। লেখাটি ছাপা হয়েছে এবার ভ্রমণ নামে একটা পত্রিকা বেরিয়েছে, সেখানে উদ্দেশ্য গেছে ভ্রমণ কাহিনীর ছলে আমি বইয়ের গল্প করেছি, লেখকের কথা বলেছি, আর মানুষের কথা বলেছি। যে আমি যখন আকাশে উঠলাম, আমি সাদা মেঘে উড়ে আসছি, আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি, শুধু স্বপ্ন পরিষ্কার হল, আমারও স্বপ্ন পরিষ্কার, এটা আমার ভিতরে বাংলাদেশ। আমি বাংলাদেশ কখনো ত্যাগ করতে চাই। এই বাংলাদেশে বসে আমি লিখেছি, দেখা যায় আমার কাছে আনন্দ লিখেছি, তো বইমেলা আমি জানি যে আগামী বছর 25 বছর করছে। আমি ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমি বিশ্বজিৎ সাহাকে যে এখানে বাংলাদেশের বিষয়টা হচ্ছে যে এই বইমেলার কিছু মানে কিছু অগোছালো বিষয় এটি থাকবে, আপনি কাজ করবেন মানে আপনার খুব ভালো। তো কাজেই সেই ত্রুটিগুলো উপচিয়ে গেলে 25 বছর কিন্তু একটি মানে একটি অনেক দীর্ঘ একটা বিষয়। আপনার তাই বললেন যে বইমেলাটা এখন কোনো ব্যক্তি গোষ্ঠীর নয়, এখানে বাংলাদেশ সরকার এখানে সেভাবে সম্পৃক্ত হচ্ছে না কেন? বাংলাদেশ সরকার অবশ্যই সম্পৃক্ত, সরকার সম্পৃক্ত হচ্ছে না। আমি যখন 2009 সালে আসলাম তখন পররাষ্ট্রমন্ত্রী দীপমণি তিনি বইমেলা লিখেছেন, এটি কি সম্পৃক্ততা নয়? আপনি কি বলেন? আছে, হয়তো বাণিজ্য মন্ত্রণালয় তার অর্থায়নটা হয়তো দেয়নি, আমি এই বিষয়টি নিয়ে কথা বলা উচিত হবে, কিন্তু কেউ কেউ এসেছে। একজন আসার কথা ছিল কিন্তু উনি আসেন না, আরেকজন এসেছে, রামেন্দ্র আব্দুল সাহেব এসেছে, নির্মলেন্দু আসতে পারে, তাই তো? তো সেটার বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমাদের প্রাণটা কোথায়, আমাদের চেতনাটা কোথায়, চেতনার বাস্তবায়ন কোথায়, সেটি কখনো অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে, প্রলয় বন্ধ থাকে। অনেকে প্রত্যাশা করে যে সরকারি পৃষ্ঠপোষকতা, যে প্রবাসীরা দেশে প্রচুর রেমিটেন্স পাঠাচ্ছে, রেমিটেন্সের বাংলাদেশে বিরাট অবদান রাখছে, কিন্তু প্রবাসী এই বই মেলা কিন্তু সরকার আরো পৃষ্ঠপোষকতা করে তাহলে পরে এই মেলাটা আরো বৃহত্তর করে আরো বেশি অবদান রাখবে সর্বক্ষেত্রে। অনেক ধন্যবাদ। এবার বলছি আমি আশাবাদী বাংলাদেশ সরকার অবশ্যই এখানে আজ না কাল না পরশু করবে, কারণ বই হচ্ছে সেই বিষয়টি যেখানে বাংলা ভাষা এবং বাংলা সাহিত্য যেখানে প্রতিষ্ঠিত হচ্ছে, সেখানে বর্তমান সরকারকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি মনে করি যে সংস্কৃতি বান্ধব, সাহিত্য বান্ধব সরকার, কাজে তারা এটি করবে। আমি জানি না আর যারা আছে তারা করবে কিনা, আমি এই সরকারের প্রতি আশাবাদী এই অর্থে যিনি জাতির জনক তার প্রধানমন্ত্রী, আমি জানি তিনি নিজেও লেখক, তিনি বইমেলায় যান, তিনি লিখেন, লেখার মন বইয়ের মন ঠিকই বলছেন। স্যারের একটা বিষয় যে শোনা যায় যে বাংলাদেশে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে উন্নত দেশ, বাংলাদেশে অনেকে আসে, অনেক কিছু দেখেন, কিন্তু বাংলাদেশে কিছু নিয়ে যান না। আপনি কি নিয়ে যাচ্ছেন? আমি আমার ভালো লাগে, আমার অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি, আমার আনন্দ নিয়ে যাচ্ছি। আমি যে কয়েক হাজার মাইল লাগে, আমার বিমান ভ্রমণ ভালো লাগে, কিন্তু ভ্রমণ শেষে আমি তখন সেই ভ্রমণের ক্লান্তি আমি এখান থেকে ভালোবাসা নিয়ে যাচ্ছি। আমি একটা কথা উচ্চারণ করেছি এবার বলতে, অনেকগুলো নতুন বন্ধু আমি বলেছি যাদেরকে ঢাকায় দেখি তাদেরকে এখানে এসে আমাদের মেধাবী
এখানে আসছে। আমি খুব আশাবাদী মানুষ যে বাংলাদেশের অনেক ছেলে মেয়ে, আমার চেয়ে আপনারা ভালো জানেন যে অনেক ছেলে মেয়ে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে অনেক ভালো করছে। বাংলাদেশের মেধাবী, আপনি জানেন যে আজকে ডিজিটালাইজেশন যে বাংলাদেশ হচ্ছে, খুবই আশাবাদী। আপনি দেখেন এখন বিদ্যুৎ যাচ্ছে না, এই গরমের মধ্যে, চরম গরম, তার মধ্যে বিদ্যুৎ যাচ্ছে না। এটি অবশ্যই এটা অভিমানের বিষয়। ই বুক চালু হয়েছে, আপনি এখন ইয়ে করলে আপনি যে কোনো বই আপনি ওয়েবসাইটে পাচ্ছেন। এটি কম আশার কথা নয়। পাঠক বাড়ছে, মানুষ বাড়ছে, কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু সত্য কথা। সবকিছু পজিটিভ দেখতে চাই, আর লেখালেখি আমি করি। আমাদের যন্ত্রণা আছে, আমাদের ঢাকা শহরে যানজট আছে। এখন দেখবেন এই যে মে জুন মাস প্রচণ্ড গরম, আমি যখন ঢাকা থেকে ট্রাই করলাম, প্রচণ্ড গরম। মানুষের অনেক মানুষ আছে, ফুটপাত থেকে শুরু করে সমস্ত জায়গায় মানুষের ছড়াছড়ি। কিন্তু এটি জীবন, বাংলাদেশের জীবন, সেই কাদামাটি জল। আমি সেই যন্ত্রণার মধ্যে আমি চাপিত জীবনকে আনন্দে উপভোগ করছি, কারণ আমি কবিতাকে ভালোবাসি। তোমাকে বাড়ির পাশে রেখে আমি ড্রাইভের চাকরি করেছিলাম, তোমাকে বাড়ির পাশে রেখে আমি ঢাকায় রাখি রয়েছি। তখন খাসগুলো খেলা করে পুলিশ করে বয়সের সাথে এটি বেড়ে করতাম। আমি এই মাধ্যমে শেষ করতে চাই, আমাকে যে ডাকলেন আমি খুবই খুশি হয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। আদাবের সময় একবারই শেষ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অন্য সময় আবারও আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আমরা